সেলিনা খান মজলিসের স্বজনরা বলছেন যে মাকে হত্যা করার পর মেয়ে একদম স্বাভাবিক ছিল। শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে, কলকাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। আমি ভাগ্নিকে জিজ্ঞেস করছি, মা কেমন আছে, তোমরা সবাই কেমন আছো? ভালো আছে। সাভারের একটি ঘটনা, একজন সংসদ সদস্য, সাবেক একজন সংসদ সদস্য স্ত্রী, সাবেক সংসদ সদস্য সাভারের শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিনা খান মজলিসের হত্যাকাণ্ডের একটি ঘটনা আজকে আপনাদেরকে একটু জানাবো। সেটি হচ্ছে 2011 সালের 14ই জুন ভোরবেলা হঠাৎ করে সাভারস্থ থানার খুব পিছনে শামসুদ্দোহা খান মজলিসের বাসায় তার বাড়িতে হইচই শুরু হয়। তার মেয়ে শামসুদ্দোহা খান মজলিস প্রয়াত হয়েছেন অনেক আগেই, কিন্তু তার মেয়ে এবং বাড়িতে আরও যারা ছিল তারা একটু হইচই শুরু করে। হইচই শুরু করলে প্রথমে ডাকাত ডাকাত বলে চিৎকার করে, কিন্তু আশেপাশের মানুষ কোথাও ডাকাত লক্ষ্য করে না বা ডাকাত খেয়াল করে না, ডাকাত দেখে না। কিন্তু তারপরেও সেলিনা খান মজলিসকে তারা দেখতে যায় এবং দেখতে গিয়ে দেখে সেলিনা খান মজলিসের গলার দুধারে কাটা রয়েছে। তো সেলিনা খান মজলিস যখন বাড়িতে একাই ছিলেন, তার একটি ছেলে রয়েছে, একজন ছেলে রয়েছে এবং তার ছেলে একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমরা যেটি বলি একটু ডিসেবল। তো সেই ছেলে আসলে কিছুই করতে পারে না, কিন্তু তার মেয়ে ছিল শামীমা খান মজলিস এবং আরও যারা অন্যরা ছিল বাসার ভাড়াটিয়া অন্যরা, তারা এই 2 পাশে কাটা দেখে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করার পরে তারা স্থানীয় এনাম ক্লিনিক হাসপাতালে নিয়ে যায় সেলিনা খান মজলিসকে চিকিৎসা দেওয়ার জন্য। ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসেন, আত্মীয় স্বজন আসেন, সেখান থেকে তাকে এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একদিন চিকিৎসার পরে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নেন এবং সেলিমা খান মজলিসকে সিএমএইচে নিয়ে আসা হয় এবং 3 দিন বা 4 দিন সেখানে এই আইসিইউতে থাকার পরে সেখানে তিনি মারা যান। 14ই জুন 2011 সালের ঘটনা। একদিন এনাম মেডিকেল হাসপাতালে সেলিনা খান মজলিসের যখন চিকিৎসা চলছিল, যেহেতু শামসুদ্দোহা খান মজলিস ছিলেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের ঢাকা জেলা আওয়ামী লীগের এক সময়কার একজন বর্ষিয়ার নেতা এবং সংসদ সদস্য, তার স্ত্রী এরকম জখম হয়েছে, আহত হয়েছে, এই সংবাদটি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি জানতে পারেন এবং তিনি জেনে তাৎক্ষণিক তার নির্দেশে সেলিনা খান মজলিসকে আহত অবস্থায় নিয়ে আসা হয় কম্বাইন্ড মেডিকেল হসপিটাল, যেটাকে আমরা সিএমএইচ বলি, সিএমএইচ হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে আনার পর প্রায় 2 থেকে 3 দিন পর সেলিনা খান মজলিস মারা যায়। মারা যাওয়ার পরে সেলিনা খান মজলিসের ভাই 14 তারিখের ঘটনা ঘটলেও 15 তারিখে সে একটি মামলা দায়ের করে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে। পরবর্তীতে যেহেতু সেলিনা খান মজলিস সিএমএইচে মারা যাওয়ার পর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। হত্যা মামলায় রূপান্তরিত হবার পর সাভার থানা পুলিশ এই মামলাটি মাত্র 9 দিন তদন্ত করে এবং 9 দিনের তদন্তে তারা তেমন কিছুই পায় না। পক্ষান্তরে মামলাটি চলে যায় সিআইডির কাছে। সিআইডির একটি চৌকস দল পরবর্তী লম্বা সময় তারা এই মামলাটি তদন্ত করে যেটি জানা যায়, কেউ বলছে প্রায় 1.5 বছর, কেউ বলছে প্রায় 4.5 বছর। এই মামলাটি তদন্ত করে তারা একটি ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, যেটিকে বলা হয় চূড়ান্ত প্রতিবেদন। চূড়ান্ত প্রতিবেদনটা মানে হচ্ছে যে তারা মনে করেছেন যে সেলিনা খান মজলিস আসলে সুইসাইড করেছে, একটি ছুরি দিয়ে নিজের গলা নিজেই কেটেছে সম্ভবত। এই জাতীয় একটি তথ্য দিয়ে তারা আদালতের কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করে দেয়। 9 দিন থানা পুলিশ মামলাটি তদন্ত করে এবং মামলাটি তদন্ত শেষে 9 দিন পরে এইটি চলে যায় সিআইডিতে। সিআইডির একজন সিনিয়র অফিসার মামলাটি তদন্ত করে এবং 14 মাস তদন্ত শেষে একটি ফাইনাল রিপোর্ট জমা দেন এবং ফাইনাল রিপোর্টটিতে ধারণা দেওয়া হয় সেলিমা খান মজলিস আত্মহত্যা করেছে। সেই সময় আদালত আবার এই 15 সালের
অক্টোবর মাসে 15 সালের অক্টোবর মাসে আদালত সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু যখনই কোনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়, কিন্তু চূড়ান্ত প্রতিবেদনের শেষে দিয়ে তখন একটি লাইন সম্মত যুক্ত থাকে যে পরবর্তীতে কেউ যদি এই চূড়ান্ত প্রতিবেদনের আপত্তি করে বা কেউ চাইলে নতুন করে মামলাটি তদন্ত করতে পারে। এমন একটি ঘটনা, মা নিহত হয়েছে, বোন নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, না আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে এটা সেলিনা খান মজলিসের পরিবারের কেউ মানতে চাইছিলেন না। এই একটি পীড়নের মতো কাজ করছিল সেলিনা খান মজলিসের ভাই বোন এবং তার মেয়েদের মধ্যে। যেহেতু খান মজলিস, শামসুদ্দোহা খান মজলিস ছিলেন সাভারের একজন বর্ষিয়ান নেতা, ঢাকা জেলা আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা, সেইটির আসলে মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবার সম্পর্কে কম বেশি তিনি ভালোই জানেন। যার কারণে তার পরিবার, এই যে সেলিনা খান মজলিস মারা গেছে, এই পরিবার আসলে প্রধানমন্ত্রীর কাছে বারবার বলেন যে আসলে আমার মা আত্মহত্যা করতে পারে না, আমার মা অন্য কোনো ঘটনা ঘটতে পারে, আপনি আসলে একটু নতুন করে তদন্তের যদি নির্দেশ দিতেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে বিষয়টি বুঝতে পারেন এবং বুঝতে পেরে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে এই মামলাটিকে পিবিআই তদন্ত করবার নির্দেশ দেয়। তারপরে 5 বছর চলে যায়। 5 বছর চলে যাওয়ার পর আমাদেরকে নিকট বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে প্রধানমন্ত্রীর কার্যালয় চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পুলিশ হেডকোয়ার্টার এবং সেখান থেকে নির্দেশনা দেওয়া হয় পিবিআইতে যে এই মামলাটি পিবিআই পুনরুজ্জীবিত করবে এবং তদন্ত করবে। ফেব্রুয়ারি মাসে তারা পিবিআই তদন্ত কাজ শুরু করে এবং তদন্ত কাজ শুরু করতে গিয়ে যেহেতু মামলাটির বয়স প্রায় 13 বছর হয়ে গেছে, যেহেতু মামলাটির চূড়ান্ত প্রতিবেদন হয়ে গেছে, সকল ধরনের আলামত, সকল ধরনের নমুনা এবং কাগজপত্র সব কিছুই প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার অবস্থা এবং প্রায় অনেক কিছুই শেষ হয়ে গেছে, তারপরেও একটি তদন্ত সংস্থা সিআইডির কাছে, যেহেতু সিআইডি মামলাটি তদন্ত করেছে, সেহেতু কিছু না কিছু কাগজ তাদের থাকবার কথা। তো 2-1টি কাগজ তারা নিয়ে আসলে তারা কোনো হাল পাচ্ছিল না, কোনো ক্লু পাচ্ছিল না যে এত বছর পুরনো একটি মামলা, যেটু মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে সিআইডি, চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে, মামলাটির কি করা যায়, কি করেই বা তারা এই মামলাটির রহস্য উদ্ঘাটন করতে পারে যদি কোনো না কোনো ক্লু পায়। তখন যেটি আসলে আমাদেরকে অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার জানালেন, তখন তার পরিবারের অর্থাৎ সেলিনা খান মজলিসের পরিবারের সকল সদস্যকে তিনি ডাকতে শুরু করেন এবং ডাকতে ডাকতে গল্প শুনতে শুরু করেন এবং তাদের গল্প শুনতে শুনতে তিনি প্রত্যেকটি গল্প একদম টু দ্য পয়েন্ট লিখে নেয়ার নির্দেশ দেয় যে এই গল্পের ভেতরেই হয়তো কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। এবং সেই ক্লুর প্রেক্ষিতে একসময় গল্প বলতে বলতে শুনতে শুনতে পিবিআইয়ের তদন্ত দল জানতে পারে যে এই বাড়িতে একজন নিয়মিত লোক আসা যাওয়া করতো, একজন ইলেকট্রিশিয়ান। আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো, শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো, কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই। তো আমরা তো যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই, কিছু নাই, তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছেন। সে গত 30 বছর ধরে এই সাভার থানার মধ্যে, সাভার থানার ইলেকট্রিশিয়ান, সাভার থানার জেনারেটর অপারেটর, সাভার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে, সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি। এই লোকটা একসময় যাইতো, এখন আর যায় না। 1998 সাল থেকে প্রায় প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন বাড়িতে আসা যাওয়া করত, কারণ প্রয়াত শামসুদ্দোহা খান মজলিস এই ইলেকট্রিশিয়ান, নাম হচ্ছে সুবল, তাকে যথেষ্ট স্নেহ করত এবং এই স্নেহের কারণে পারিবারিক একটা সম্পর্ক হয়ে যায় সুবলের সঙ্গে। সুবলের একটি পরিচয় হচ্ছে সুবল সাভার যে থানা অফিস, সাভার থানা অফিসের একজন নিয়মিত ইলেকট্রিশিয়ান। শুধু ইলেকট্রিশিয়ান না, থানা অফিসে বেসরকারি যে কাগজপত্র, চা দেয়া, বিস্কিট দেয়া, আনা নেয়ার যে কাজগুলো করে, এগুলো সুবলের তত্ত্বাবধানেই হতো এবং সাভার থানা পুলিশের সঙ্গে সুবলের একটা ভালো সম্পর্ক ছিল এবং সুবলের সম্পর্ক ছিল শামসুদ্দোহা খান মজলিসের পরিবারের সাথে। তো এই শামসুদ্দোহা খান মজলিসের পরিবারের সঙ্গে সুবলের প্রায় 25 থেকে 30 বছরের সম্পর্ক এবং সে রেগুলার যাওয়া আসা করতো। কিন্তু যেদিন সেলিনা খান মজলিস হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে,
তার পরদিন থেকে তিনি আর ওই বাড়িতে যান না, এটি পিবিআইয়ের তদন্ত দল জানতে পেরেছে, বুঝতে পেরেছে। এবং পিবিআইয়ের তদন্ত দল কিন্তু তারা ওই বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও কোনো ক্লু রয়েছে কিনা, গল্পের মধ্যে ছিল রক্তের ছাপ রয়েছিল, সিআইডি সেগুলো নেয়, থানা পুলিশ তো নেই, নানান বিষয় আসলে সিআইডি এবং থানা পুলিশ এগুলো ওভারলুক করেছে বা তারা খেয়ালই করতে পারেনি, যার কারণে আসলে পিবিআই আবার নতুন করে তদন্ত করতে শুরু করে। এবং যেহেতু ইলেকট্রিশিয়ানের বিষয়টি বলেছে, তখন সেই ইলেকট্রিশিয়ান সুবল দাস তাকে সন্দেহ করে, যেহেতু ইলেকট্রিক বোর্ডের দিকে চোখ পড়ে পিবিআইয়ের তদন্ত দলে, দেখে যে ইলেকট্রিক বোর্ডের দুটি তার খোলা, এবং ইলেকট্রিক বোর্ডের দুটি তার খোলার কারণে তাদের সন্দেহ হয় যে এই তার দুটি খুলে কে গেল। যেহেতু ওই বাড়ির শামসুদ্দোহা খান মজলিসের ওই বাসার ইলেকট্রিক ওয়্যার এক সুবল ছাড়া কেউ হাত দিত না, সুতরাং এই ইলেকট্রিক তার কে খুলে গেল। পক্ষান্তরে বাড়ির প্রায় অনেকেই বলছে যে ইলেকট্রিক তার সুবল ছাড়া কেউ খুলবার সুযোগ নেই। তখন পিবিআইয়ের তদন্ত দল সুবলকে ডাকে। যেহেতু সুবল থানা পুলিশের সঙ্গে ভালো একটা সম্পর্ক, থানা পুলিশ আসলে বুঝতেই পারেনি যে সুবল দাস কোনো না কোনো ঘটনা ঘটাতে পারে। পিবিআইয়ের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী থানা পুলিশের কাছ থেকে সুবলকে যখন তারা ডাকে, তাদের একটু বেগই পেতে হয় যে আসলে থানা পুলিশ তাকে কেন জেরা জিজ্ঞাসাবাদ করবে, সে বিষয়টি তারা ভালোভাবে নিচ্ছিল না। তারপর যেহেতু একটি মামলার তদন্ত, সুবলকে ডেকে নিয়ে আসে পিবিআইয়ের তদন্ত দল, এবং ডেকে নিয়ে আসবার পর যে বিষয়টি পরিষ্কার হয় সেটি হচ্ছে যে সুবল পরবর্তীতে স্বীকার করে, অনেক জেরা জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে আসলে সে নিজে এবং শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিনা খান মজলিস যে মারা গেছেন বা নিহত হয়েছেন, তারই বড় মেয়ে শামীমা খান মজলিস, এই দুজন মিলে, অর্থাৎ মেয়ে মাকে হত্যা করেছে একজন ইলেকট্রিশিয়ানের সঙ্গে মিলে। অনেকে বলছে অনৈতিক সম্পর্কের কারণে, অনৈতিক সম্পর্কটি দেখে ফেলে। পিবিআইয়ের তদন্ত দল এটি বলছে যে অনৈতিক সম্পর্ক ছিল সুবল দাসের সঙ্গে শামীমা খান মজলিসের, সে কারণে মা দেখে ফেলে, এবং দেখে ফেলবার কারণে বলে দেবে, বিচার সালিশ করবে, এটা যাতে না হয় সেজন্য মেয়ে মাকে হত্যা করে। সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি, তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস ঝাঁপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই, বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি, বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না। তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায়, এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় একজন ইলেকট্রিশিয়ানের সঙ্গে মিলে, এবং হত্যা করে ডাকাত এসেছে বলে চিৎকার চেঁচামেচি করে পাড়া জড়ো করে। কিন্তু আসলে যেটা আমি প্রথমেই বলেছি, এই জাতীয় কোনো ঘটনা, ডাকাতির কোনো ঘটনা কেউ চোখে দেখেনি। পরবর্তীতে 164 করে সুবল দাস তিনি স্বীকার করেন যে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, এবং কিভাবে হত্যা করেন সেটি আসলে পিবিআইয়ের কর্মকর্তাদের মুখ থেকেই শুনি। সেলিনা খান মজলিসের স্বজনরা বলছেন যে মাকে হত্যা করবার পর মেয়ে একদম স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক চলাফেরা, কোনোভাবেই বুঝতে দেয়নি যে সে মাকে হত্যা করে স্বাভাবিক জীবনযাপন সে করছিল। ঘটনার দিন যেদিন আমি সেরে বাসায় যখন আসি, তখন রাস্তা আমার ভাগ্নির সঙ্গে আমার দেখা হয়। এখন আনুমানিক 6:30 বা কম বেশি হইতে পারে। আমার ভাগ্নির সাথে দেখা হয়েছে রাস্তায়। আমি ভাগ্নিকে জিজ্ঞেস করছি, মা কেমন আছে, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। হয়তো এই কথার ভিতরে 1-1.5 মিনিট বা 2 মিনিট হইতে পারে।
ওর মতন ও চলে গেছে সেই কর্ণপাড়া কুদবরের দিকে, আমার মতন আমি বাসায় চলে আসছি। বাসায় যখন আসছি, আসার পরে 8টা সাড়ে 8টার নাগাদ আমার ছোট ভাই, মানে আমার সেজু ভাই, আমার ইমিডিয়েট ছোট সাইদুর রহমান খান মোয়াজ্জেম, ও টেলিফোন করে, ভাই কই? আমি কি বাসায়। কয় তাড়াতাড়ি তুমি বাসাতে বেরোয় আমার বাসার সামনে আসো। কি হয়েছে? কয় তুই হুন্ডা নিয়ে বের হয়ে আসো, ওই বরাবর জানি কি হয়েছে, তাড়াতাড়ি আসো, এনাম হসপিটালে যাইতে হবে। এবং শামসুদ্দোহা খান মজলিসের পরিবার, সেলিনা খান মজলিসের স্বজনরা, তার অন্য 2 মেয়ে, তার ভাগনা ভাগ্নি এবং সেলিনা খান মজলিসের ভাই, তারা বলছেন যে আসলে এইখানে যে ঘটনাটি ঘটেছে শুধুমাত্র অনৈতিক সম্পর্ক সুবল দাসের সঙ্গে শামীমা খান মজলিসের তা নয়। এখানে শামীমা খান মজলিস অনেকবার তার মাকে জায়গা বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য বা জায়গা বুঝে দেওয়ার জন্য, তাদের সম্পত্তি বুঝে দেওয়ার জন্য বারবার চাপ দিয়েছিল, যার কারণে আসলে সেলিনা খান মজলিস সেটি দিতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে শুনছেন ওরা মা বাড়ি বিক্রি করতে চাচ্ছে, 2 বোন বাড়ি বিক্রি করতে চাচ্ছেন না। তারপরে ওনারা শুনেছেন যে ওয়ালে রক্তের দাগ ছিল, তারপরে সিঁড়িতে রক্তের দাগ ছিল, সেগুলি পুলিশ নেয় নাই। যেহেতু আমরা ডকেট নেই, আমরা জানি না। এবং বছরের পর বছর চাপ দিতে থাকে সম্পত্তি, কিন্তু মা দিতে অস্বীকৃতি জানায়। এই মা দিতে অস্বীকৃতি জানায় সম্পদ, এবং সেই সাথে সুবল দাসের সঙ্গে সেই অনৈতিক সম্পর্ক, এই দুয়ে মিলে মাকে হত্যার সিদ্ধান্ত নেয় মেয়ে নিজে। এখন 164 ধারা জবানবন্দিতে তরতর করে আসলে সবাই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, সবাই এই ঘটনাটি অনায়াসে স্বীকার করছে। যেটি সিআইডি তদন্তে বের করতে পারেনি, সেটি আসলে পিবিআই তদন্ত করে বের করে দেখিয়ে দিয়েছে যে আসলে একটি মামলাকে যদি কোনো তদন্ত সংস্থার ডেডিকেশন থাকে, কোনো একটি ঘটনার মূল রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে সম্ভব হবে। 13 বছর হলেও এই মামলাটির রহস্য উদ্ঘাটন হয়েছে, এবং এই 13 বছরে যারা সেলিনা খান মজলিসকে হত্যা করে নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছে, যে ফাইনাল রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন তো দিয়েই ফেলেছে সিআইডি, এখন আর কিছু হবে না। না, হত্যাকাণ্ডের কোনো ক্লিন শিট নাই, পারফেক্ট মার্ডার বলে পৃথিবীতে কোনো কিছু নাই। যে অপরাধী করুক, কোনো না কোনো দিন তাকে আইনের আওতায় আসতেই হবে।